সে বলে তুমি আমার মাথায় চড়ে বসেছ। আরহান আমার কোনো কথাই বুঝতে চায় না। আমি ভাবি দিদি সারাদিন করে টাকি রান্নাবান্না করার সব দায়িত্ব সে আমার উপরে ছেড়ে দিয়েছে। পোশাক পরিষ্কার করা আর ঘর পরিষ্কার করার কাজটা সে করত। তাছাড়া আর কি কাজ ছিল তার? আর কোনো কাজ বাকিও ছিল না। দুইটা ছোট সন্তান নিয়ে রান্নাবান্না করতে আমার অনেক সমস্যা হতো। মাঝে মাঝে এমন হতো যে সন্তান আর বাড়ির সব কাজ সামলাতে গিয়ে আমি আরহানকে একদম সময় দিতে পারতাম না। সারাদিন কাজ করে আমি অনেক ক্লান্ত থাকতাম। রাতে বিছানায় শুয়েই আমি ঘুমিয়ে পড়তাম। আরহান আমাকে এই ব্যাপারে আর কিছু বলতো না। সে বলা ছেড়ে দিয়েছিল। আমি ভেবেছিলাম যে সে হয়তো আমার অবস্থাটা বুঝতে পারছে, কিন্তু আসলে ব্যাপারটা একেবারেই তা নয়। 4 মাস আগের কথা। তখন আমার স্বামীর বড় ভাই অনেক চুপচাপ হয়ে গেছিল। তিনি অনেক বেশি গোলডিপ খাচ্ছিলেন। তিনি আগেও গোলডিপ খেতেন, কিন্তু মাঝে মাঝে। এখন আমি ওনাকে সব সময় গোলডিপ খেতে দেখি। আমার স্বামীর বড় ভাইয়ের বউ সেই একই রকম ছিল। সারাদিন নিজের শরীরের খেয়াল রাখত আর সাজ করত। সে অনেক উদাসীন ছিল, শুধু নিজেকেই ভালোবাসত। আমার ছেলেরা যমজ সন্তানের মতন ছিল। একজন অসুস্থ হলে আর একজন অসুস্থ হয়ে পড়ত। একজনের ক্ষুধা পেলে অন্যজনেরও ক্ষুধা পেয়ে যেত। রাতে প্রায়ই আমাকে তাদের জন্য খাবার বানাতে রান্নাঘরে যেতে হতো। আর তখন আমি দেখতাম যে আমার স্বামীর বড় ভাই বসে বসে গোলডিপ খাচ্ছেন। তিনি সারারাত গোলডিপ খেয়ে পার করতেন আর নিজের চিন্তায় মন দিতেন। আমার রান্নাঘরে যাওয়া আসা কোনো কিছুই উনার চোখে পড়ত না। তিনি নিজের মনে কিছু একটা ভাবতে ব্যস্ত থাকতেন। আমি ঘরে গিয়ে দেখি আমার 2টা সন্তান কাঁদছে। আরহানের তাদের কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেছে আর সে অনেক রেগে গেছে। আমি তাদেরকে খাবার খাওয়াই আর তারা চুপ হয়ে যায়। আমি আরহানকে বলি, জামাল ভাই আজকাল অনেক চুপচাপ হয়ে গেছে, গোলডিপ অনেক বেশি খাচ্ছে, উনার কি কিছু হয়েছে? আরহান তখন ঘুমের ঘরে ছিল। সে বলে, অফিসের কোনো টেনশন হবে, ও ঠিক হয়ে যাবে। এই বলে ও পাশ ফিরে শুয়ে পড়ে। সেই কারণটা আমরা আর কেউ জানতে পারলাম না। তার আগেই জামাল ভাই এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। আর আজকাল আমার বড় দিদি একটা নতুন নাটক শুরু করেছে। যেই আরহান অফিস থেকে বাড়িতে ফিরত, সে ঘর থেকে বেরিয়ে তাকে ধরে কাঁদতে শুরু করত। আর তারপরে জ্ঞান হারিয়ে পড়ত। আরহান তাকে ধরে ডাক্তারের কাছে নিয়ে যেত। একদিন আমি দেখি দিদি একটা ভালো স্যুট পরে সুন্দর করে মেকআপ করে ঘর থেকে বেরিয়ে এসে আরহানকে বলে, তোমার দাদা আমাকে এইভাবে দেখতে অনেক পছন্দ করত। সে বলতো আমি যেন সব সময় এইভাবে সেজে থাকি। আরহান বলে, তুমি এখনো এইভাবেই সাজবে? দাদা নেই তো কি হয়েছে, দাদা নিশ্চয়ই উপর থেকে তোমাকে দেখছে। তারপর থেকে সে রোজ সাজতে শুরু করে। সে আজকাল ঘন্টার পর ঘন্টা আরহানের সাথে বসে গল্প করে। আমি আর এইসব দেখতে পারছিলাম না। প্রত্যেক 2-3 দিন পর পরই সে জ্ঞান হারিয়ে পড়ার নাটক করে আর আরহানের সাথে ডাক্তারের কাছে যায়। একদিন আমি দেখি সে যখন ডাক্তারের কাছ থেকে ফেরে তার হাতে শপিং ব্যাগ। আরহান বলে, বৌদির মন ভালো করার জন্য আমি তাকে শপিংয়ে নিয়ে গেছিলাম, যাতে তার মনে না হয় যে দাদা নেই, তাই তার শখ মেটানোর জন্য আর কেউ নেই। তারপর একদিন আমি যা দেখি সেটা দেখে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। একদিন রাতে সন্তানের কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি আরহান ঘরে নেই। আমি যখন খাবার বানানোর জন্য রান্নাঘরে যাচ্ছিলাম, তখন আমি দিদির ঘর থেকে হাসির শব্দ শুনতে পাই। আমি আস্তে আস্তে দিদির ঘরের দিকে যাই। ঘরের দরজাটা বন্ধ ছিল, কিন্তু জানলাটা খোলা ছিল। আমি জানলা দিয়ে যা দেখলাম সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি ঘরে এসে কাঁদতে থাকলাম। সন্তানদেরকে খাইয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পরে আরহান হাসতে হাসতে ঘরে আসে। আমাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখনো জেগে আছো? আমি বলি, তুমি কোথায় ছিলে? আরহান বলে, দাদা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর থেকে বৌদি অনেক ভেঙে পড়েছে। আমি যখন পানি খেতে গিয়েছিলাম তখন তার ঘর থেকে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি তার ঘরে তাকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম। আমি তার দিকে তাকিয়ে বলি, তোমাদের এখানে বৌদিদের কি ধরে সান্ত্বনা দিতে হয়? আরহান আমার দিকে রেগে তাকায় আর বলে, তুমি আমাদের লুকিয়ে লুকিয়ে দেখছিলে? সে আমার বৌদি হয়, আমার দাদার স্ত্রী, আমি তার ছোট ভাইয়ের মতো। আমি তাকে ছোট ভাই হিসেবে সান্ত্বনা দিচ্ছিলাম। তবে তুমি যদি আমাকে এইভাবে সন্দেহ করো তাহলে একদিন আমি তাকে বিয়ে করে নেব। এটা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার বাবার বাড়ি অনেক পয়সাওয়ালা বাড়ি নয়, আর আমার আরও ছোট বোনেরা আছে যাদের বিয়ের বয়স হয়ে গেছে, তারা ভালো সম্বন্ধ আসার অপেক্ষায় আছে। আমি 2টা সন্তান নিয়ে আমার বাবার বাড়িতে গিয়ে উঠতে পারবো না। আমি চুপ করে যাই। আমার বড় দিদি দিনকে দিন আরো খারাপ হয়ে উঠছে।
আজকাল তো আরহানের সাথে বাইরে খেতেও চলে যায়। সে আমার ওপরে হুকুমও করে। একদিন আমি আর ধৈর্য রাখতে পারি না, আমি দিদির উপরে আওয়াজ করতে শুরু করি আর বলি, আপনার মধ্যে কি কোনো শিক্ষা নেই? সবসময় আরহানের সাথে মিশে থাকেন। আরহান আমার স্বামী, কিন্তু আপনি তাকে রাতে কান্নাকাটি করার নাটক করে ঘরে ডেকে নেন। সেই দিনও আমি দিদির ঘরের জানালা দিয়ে দেখি দিদি আরহানকে ধরে হাসছে আর বলছে, তোমাকে আমার ঠিক জামালের মতন মনে হয়। তোমাকে ধরলে মনে হয় আমি জামালকে ধরেছি। প্লিজ আরহান, তুমি আমাকে ছেড়ে যেও না। আরহান বলে, বৌদি তুমি সবসময় দাদার কথা ভাবো, এইভাবে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি একজন মেয়ে হয়ে কি করে এইসব সহ্য করব? যে ভালোবাসার প্রতি আমার অধিকার সেটা দিদি কান্নাকাটি করে আদায় করে নিচ্ছে। আমার কথা শুনেই দিদি হাসতে শুরু করে আর বলে, তুই যা গিয়ে নিজের চেহারাটা একবার আয়নায় দেখ, তোকে কি আরহানের পাশে মানায়? তোকে ওর পাশে ওর কাজের মেয়ে মনে হয়। আমি বলি, তাহলে আপনি কেন আমাকে নিজের স্বামীর ভাইয়ের বউ হিসেবে পছন্দ করে এনেছেন? তার জন্য কোনো সুন্দরী মেয়ে আনতে পারতেন। মানুষ দেখতে যেমনই হোক না কেন, সে কখনো অন্যায় সহ্য করতে পারে না। আমিও পারছিলাম না। আমার এই কথা শুনেও দিদি হাসতে থাকে আর বলে, আমি ইচ্ছা করে তোর মতন সাধারণ মেয়েকে আরহানের বউ করে এনেছি, কারণ আমি জানতাম যে আরহানের তোর মতন মেয়ে পছন্দ নয়, তাই আমি তোকে আরহানের বউ করে এনেছি। আমার আরহানের জন্য তোর মতনই একটা সাধারণ দেখতে মেয়ের দরকার ছিল, যাতে সে তোর পরিবর্তে আমাকে বেশি দেখে আর আমার বেশি প্রশংসা করে, কারণ আমার সাথে এমনটাই হয়েছিল। আমি অনেক সুন্দরী ছিলাম, কিন্তু আমার বাবা জামালের মতন একজন সাধারণ দেখতে ছেলেকে আমার জন্য পছন্দ করেছিল শুধু তার ভালো ব্যবহার দেখে। যখন আমি বিয়ে করে এই বাড়িতে আসি তখন আমি আরহানকে প্রথমবার দেখি আর ওকে দেখেই আমি ওর ভালোবাসায় পড়ে যাই। আমি জামালের সাথে বিয়ের রাত পার করি, কিন্তু আমার মনে শুধুই আরহান ছিল। জামাল আমার অনেক প্রশংসা করত, কিন্তু তার মুখ থেকে প্রশংসা শুনতে আমার ভালো মনে হতো না। আমি শুধু আরহানের জন্য সাজতাম। সমস্যা এটাই ছিল যে আরহান সব সময় আমার থেকে দূরে দূরে থাকত। হয়তো আমি ওর দাদার বউ হই, তাই সে আমার থেকে দূরত্ব বজায় রাখত, কিন্তু সেটা আমার ভালো মনে হতো না। আমি মনে মনে আরহানকে চাইতাম। তখন আমার শাশুড়ি মা অনেক অসুস্থ ছিলেন, ওনার আমার সেবা যত্নের প্রয়োজন ছিল, কিন্তু আমার স্বামী বা শাশুড়ি কারোর প্রতি কোনো টান ছিল না। আমি শুধু একজন সুন্দর ছেলে খুঁজছিলাম, আর আরহান আমার মতে অনেক সুন্দর ছিল। জামাল সন্তানদের চেয়েছিল, কিন্তু আমার কাছে আমার শরীরটা বেশি দামি। আমি আমার শরীর এটা নষ্ট করতে চাইনি। এমনটা নয় যে আমি খারাপ বা জামালের মধ্যে কোনো সমস্যা ছিল। আমি ইচ্ছে করেই সন্তানের সমস্যা রাখিনি। আমি সন্তান চাইনি, আর এই অজুহাতে আমি জামালের থেকে দূরে থাকতে পারতাম আর আরহানের কাছে যাওয়ার চেষ্টা করতাম। আমার শাশুড়ি মা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে আমি আরহানের সাথে কথা বলতে শুরু করি। জামালের এটাই মনে হয়েছিল যে আমি হয়তো তার ভাইয়ের খেয়াল রাখছি, ওকে ওর মায়ের অভাব বুঝতে দিচ্ছি না। আরহান যখন অফিস থেকে ফিরত তখন আমি সেজে ওর সামনে গিয়ে দাঁড়াতাম আর তাকে জিজ্ঞেস করতাম যে আমাকে কেমন মনে হচ্ছে, কারণ আমি চাইতাম যে ও আমার দিকে তাকাক আর আমার প্রশংসা করুক। ওর মুখ থেকে প্রশংসা শুনে আমার মন ভরে যেত। আরহানের বউ যদি আমার থেকে বেশি সুন্দরী হতো তাহলে আরহান তার প্রশংসা করতে ব্যস্ত হয়ে পড়ত। আমি সেটা কি করে সহ্য করতাম? বিয়ের প্রথম দিন আরহান আমাকে বলেছিল, বৌদি তুমি কেন এমন একটা মেয়েকে আমার জন্য পছন্দ করে আনলে? তুমি তোমার মতন কাউকে আমার জন্য আনতে পারতে। এটা শুনে আমার মন আনন্দে ভরে উঠেছিল। আমি ইচ্ছা করে তোকে সারাদিন রান্নাঘরে ব্যস্ত রাখতাম, যাতে তুই কোনো মতেই আরহানের মন জয় করতে না পারিস। এইভাবে ভালোই দিন পার হচ্ছিল, কিন্তু একদিন জামালের আমার উপরে সন্দেহ হয়। সে বুঝতে পারে যে আমি আরহানকে ভালোবাসি। সে আমাকে সেটা জিজ্ঞেস করতে আমি নিজের মুখে সেটা স্বীকারও করে ফেলি। আমি জামালকে এটাও বলে ফেলি যে আমি তাকে ভালোবাসি না, আমি তার সাথে বাধ্য হয়ে সংসার করছি। এটা শোনার পর থেকে জামাল আর আমার সাথে এক ঘরে ঘুমাতো না। সে সারা রাত বাহিরে বসে থাকত। এই কথাটা হয়তো সে সহ্য করতে পারেনি, তাই সে তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন আমার মন প্রাণ শুধুই আরহান। ওই দিনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যেই দিন আরহান তোকে বাড়ি থেকে বের করে দেবে আর আমাকে বিয়ে করবে। আমি অবাক হয়ে আমার বড় দিদির খারাপ কথাগুলো শুনছিলাম, তখনই আমার চোখ পড়ে যে বাইরের দরজাটা খোলা। সেটা দিয়ে আরহান বাড়িতে ঢোকে আর এসে তার বৌদির শরীরে একটা মারে আর বলে, আমি তোমাকে আমার বড় দিদির মতন দেখতাম আর তুমি আমাকে এইভাবে ঠকালে। আমি যদি তোমার এই খারাপ মানসিকতার কথা আগে জানতাম তাহলে কোনোদিন তোমার সাথে কথা বলতাম না। তুমি আমার দাদাকে মৃত্যুর মুখে পৌঁছে দিয়েছ। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও, না হলে আমি তোমাকে প্রাণে শেষ করে দিব।
আরহানের রাগ দেখে মনে হচ্ছিল যে সে তার বৌদির সব কথা শুনে ফেলেছে। আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালাম যে আরহান সবটা জেনে গেছে। আমার কথা তো সে কখনোই বিশ্বাস করত না। ভালো হয়েছে ও নিজের কানেই সবটা শুনেছে। দিদি বাড়ি থেকে বেরিয়ে যায়। আরহান আমার সামনে মাথা নিচু করে বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অন্যায় করেছি। নিজের সৌন্দর্যের উপর গর্ব করা ভালো, কিন্তু জীবনে অনেক কিছু পছন্দ না হলেও সেটাকে মেনে নিতে হয়। সৃষ্টিকর্তা আমাদের জন্য যাকে বেঁচেছে তাকে আমাদের গ্রহণ করা উচিত। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।